হ্যালো এভরিওয়ান, ডিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। লুসেন্ট অবজেক্টিভ জিকে সিরিজের আমাদের 17তম ক্লাস। আর এই 17তম ক্লাসে আমরা ব্রিটিশ শাসনের অর্থনৈতিক প্রভাব, ইকোনমিক ইম্প্যাক্ট অফ ব্রিটিশ রুল, এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু মডার্ন হিস্ট্রিতে প্রবেশ করেছি। 16 নম্বর ক্লাস থেকে আমরা মডার্ন হিস্ট্রিতে প্রবেশ করেছি। আজকে 17 নম্বর ক্লাস মানে মডার্ন হিস্ট্রির সেকেন্ড ক্লাস। 1 থেকে 16 নম্বর ক্লাস এখনও পর্যন্ত যারা দেখোনি, যেখানে আমরা পুরোপুরি অ্যানসিয়েন্ট হিস্ট্রি কভার করে ফেলেছি, মিডিয়াভেল হিস্ট্রি কভার করে ফেলেছি এবং 16 নম্বর ক্লাস দিয়ে আমরা মডার্ন হিস্ট্রিতে প্রবেশ করেছি, তারা অবশ্যই এই ভিডিওগুলো ওয়াচ আউট করতে পারো। ডেসক্রিপশন বক্সে লুসেন্ট অবজেক্টিভ জিকে সিরিজ হিস্ট্রির আমি লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্টের, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। তোমরা যদি লুসেন্ট অবজেক্টিভ জিকে বইটি দেখো, এই চ্যাপ্টারে যতগুলো এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে সমস্ত প্রশ্ন আমরা এই একটি ভিডিওতে কভার করব। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পিডিএফ সংগ্রহ করতে চাও তারা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, আজ আমাদের মূল চ্যাপ্টার ব্রিটিশ শাসনের অর্থনৈতিক প্রভাব বা ইকোনমিক ইম্প্যাক্ট অফ ব্রিটিশ রুল চ্যাপ্টারটা শুরু করি। ইকোনমিক ইম্প্যাক্ট অফ ব্রিটিশ রুল এই চ্যাপ্টারের প্রথম প্রশ্ন, ভারতে প্রথম কটন মিল কোথায় স্থাপিত হয়েছিল? অপশন এ সুরাট, অপশন বি মুম্বাই, অপশন সি আহমেদাবাদ, অপশন ডি কোয়েম্বাটুর। তাহলে প্রথম কটন মিল হয়েছিল অপশন বি মুম্বাইতে। ঠিক আছে, মুম্বাইতে কিন্তু প্রথম কটন মিল স্থাপিত হয়েছিল ভারতে। নেক্সট 2 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, ভারতের সবচেয়ে পুরনো ট্রেড ইউনিয়ন সংগঠন কোনটি? ভারতের সবচেয়ে পুরনো ট্রেড ইউনিয়ন সংগঠন কোনটি? অপশন এ ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস INTUC, অপশন বি সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন CITU, অপশন সি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC এবং অপশন ডি ভারতীয় মজদুর সংঘ বা BMS। সো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC হচ্ছে সঠিক উত্তর, সবচেয়ে পুরনো ট্রেড ইউনিয়ন সংগঠন ভারতের। নেক্সট 3 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, ভারতে প্রথম লোহা ও ইস্পাত শিল্প কোথায় গড়ে উঠেছে বা স্থাপিত হয়েছে? অপশন এ ভদ্রাবতী, অপশন বি বার্নপুর, অপশন সি জামশেদপুর, অপশন ডি ভিলাই। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি জামশেদপুর। জামশেদপুরে কিন্তু ভারতের প্রথম লৌহ ও ইস্পাত শিল্প গড়ে উঠেছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, ব্রিটিশরা ভারতে রেলওয়ে চালু করে যে কারণে? তাহলে কোন কারণে ভারতে ব্রিটিশরা রেলওয়ে চালু করেছিল? 4টি কারণ নিচে দেওয়া আছে, এর মধ্যে কোনটি সঠিক হবে? অপশন এ ভারতে ভারী শিল্পের প্রচারের জন্য, অপশন বি ব্রিটিশ বাণিজ্য ও প্রশাসনিক নিয়ন্ত্রণের সুবিধা প্রদান করার জন্য, অপশন সি দুর্ভিক্ষের ক্ষেত্রে খাদ্য সামগ্রী সরানো বা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করানোর জন্য, আর অপশন ডি ভারতীয়দের দেশের অভ্যন্তরে স্বাধীনভাবে চলাফেরা করতে সক্ষম করার জন্য। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি ব্রিটিশ বাণিজ্য ও প্রশাসনিক নিয়ন্ত্রণের সুবিধা প্রদান। এটাই হচ্ছে সঠিক উত্তর, ব্রিটিশ বাণিজ্য ও প্রশাসনিক নিয়ন্ত্রণের সুবিধা প্রদান। নেক্সট 5 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, ভারতে ঔপনিবেশিক শাসনের সময় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়েছিল কার দ্বারা? তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট কে চালু করেছিল? অপশন এ লর্ড বেন্টিং, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড কার্জন, অপশন ডি লর্ড ওয়েলেসলি। তাহলে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন বি লর্ড কর্নওয়ালিস কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব, 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতে প্রথম রেল লাইনটি চালু হয়? আমরা একটুকেই দেখলাম যে ব্রিটিশরা ভারতে রেল লাইন চালু করেছিল কী কারণে, সেটা দেখে নিলাম। এরপর আমরা দেখব কবে চালু হয়েছিল। অপশন এ 1833, অপশন বি 1853, অপশন সি 1857, অপশন ডি 1861। তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয়েছিল। ওকে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 7 নম্বর প্রশ্ন হচ্ছে, 1918 সালে আহমেদাবাদ মিল ধর্মঘটে গান্ধীর হস্তক্ষেপের ফলে শ্রমিকদের জন্য মজুরি বৃদ্ধি করা হয়েছিল। তাহলে নিচে দেখো 4টে অপশন দেওয়া আছে, 10%, অপশন বি 15%, অপশন সি 25%, অপশন ডি 35%। তাহলে কত পার্সেন্টেজ মজুরি বৃদ্ধি করা হয়েছিল শ্রমিকদের আহমেদাবাদ মিল ধর্মঘটে গান্ধীর হস্তক্ষেপে? তাহলে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 35% কিন্তু মজুরি বৃদ্ধি করা হয়েছিল। নেক্সট 8 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব,
চম্পারণ সত্যাগ্রহে, যেটা কিনা 1917 সালে হয়েছিল, চম্পারণ সত্যাগ্রহ, সেখানে কৃষকদের প্রধান অভিযোগ কী ছিল? অপশন এ অবৈধ করের উপর অবওয়াব, অপশন বি জমিদারদের অত্যাচার, অপশন সি ভূমি রাজস্ব চাহিদা, অপশন ডি তিন কাটিয়া পদ্ধতি। তাহলে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি তিন কাটিয়া পদ্ধতি চম্পারণ সত্যাগ্রহে কৃষকদের প্রধান অভিযোগ ছিল। ওকে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, ইন্ডিয়ান ফ্যাক্টরি অ্যাক্ট জারি করা হয়েছিল কত সালে? অপশন এ 1861, অপশন বি 1881, অপশন সি 1887, অপশন ডি 1898। তাহলে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1881 সালে ইন্ডিয়ান ফ্যাক্টরি অ্যাক্ট জারি করা হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 10 নম্বর প্রশ্ন, বিবৃতি এবং কারণ দেওয়া আছে। বিবৃতিতে বলা হচ্ছে পলাশির যুদ্ধের অর্ধ শতাব্দীর মধ্যে বাংলার অভূতপূর্ব সমৃদ্ধি মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হয়। বলছে পলাশির যুদ্ধের ঠিক অর্ধশতক মানে 50 বছরের মধ্যেই বাংলার অভূতপূর্ব সমৃদ্ধি মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হয়। এর কারণ কি বলছে ভারত থেকে রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্রব্য তুলার তৈরি পণ্য ভারতের অন্যান্য অঞ্চলে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যখন বাংলায় তা হ্রাস পেয়েছে। তাহলে 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ এ সত্য মানে হচ্ছে বিবৃতি সত্য কিন্তু আর মিথ্যা, আর মানে কারণ মিথ্যা। ঠিক আছে, বিবৃতি সত্য আর কারণ মিথ্যা। ওকে, নেক্সট 11 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, নিম্নলিখিত ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে ভারতের মাথাপিছু আয়ের অনুমান করার চেষ্টা করেছিলেন? মাথাপিছু আয়ের অনুমান মানে পার ক্যাপিটা ইনকাম নির্ণয় করার চেষ্টা করেছিলেন। তাহলে কী হবে? অপশানে বলা হচ্ছে অপশান এ গোপালকৃষ্ণ গোখলে, অপশান বি ফিরোজ শাহ মেহতা, অপশান সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আর অপশান ডি দাদাভাই নৌরোজি। তাহলে 11 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি দাদাভাই নৌরোজি, যে কিনা পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয়ের অনুমান করার চেষ্টা করেছিলেন। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখে নেব, নিচের কোন মূল্যায়ন পদ্ধতির অধীনে ব্রিটিশ সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে রাজস্ব সংগ্রহ করত? নিচের কোন মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে? ঠিক আছে, অপশন এ জমিদারি, অপশন বি রায়তওয়ারি, অপশন সি আনাওয়ারি, অপশন ডি দেশাইওয়ারি। বলছে কোন মূল্যায়ন পদ্ধতির অধীনে ব্রিটিশ সরকার সরাসরি কৃষকদের থেকে রাজস্ব সংগ্রহ করত, কৃষকদের মাঝখানে কোনো মডারেটর ছিল না। তাহলে 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি রায়তওয়ারি পদ্ধতিতে ব্রিটিশ সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি রাজস্ব সংগ্রহ করত। ঠিক আছে, নেক্সট 13 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, নিম্নলিখিতগুলির মধ্যে কে 1848 সালে ভারতে পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট শুরু করেছিল? PWD পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট কে চালু করেছিল 1848 সালে? অপশন এ লর্ড উইলিয়াম বেন্টিং, অপশন বি লর্ড ডালহৌসি, অপশন সি লর্ড ওয়েলেসলি, অপশন ডি লর্ড কর্নওয়ালিস। 1848 সালে গভর্নর জেনারেল কে ছিলেন? 13 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন বি লর্ড ডালহৌসি কিন্তু PWD বা পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট চালু করেছিল। নেক্সট 14 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, নিম্নলিখিত কোন বছরে বোম্বে এবং থানের মধ্যে প্রথম রেল লাইন স্থাপন করা হয়েছিল? একটু আগে আমরা দেখলাম যে ঠিক কত সালে রেল লাইন স্থাপন করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে বোম্বে থেকে থানের মধ্যে প্রথম রেল লাইন কবে স্থাপন করা হয়েছিল? তাই দুটোর উত্তরই সেম হবে, শুধুমাত্র এখানে একটা ইনফরমেশন আমরা বেশি পেলাম, বোম্বে এবং থানের মধ্যে কিন্তু প্রথম রেল লাইন স্থাপন করা হয়েছিল। অপশন 1853, অপশন বি 1854, অপশন সি 1856, অপশন ডি 1858। তাহলে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1853 সালে কিন্তু বোম্বে এবং থানের মধ্যে প্রথম রেল লাইন স্থাপন করা হয়েছিল। নেক্সট 15 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, 18 শতকে বাংলায় বস্ত্র শিল্পের পতনের কারণ কী ছিল? অপশন এ উৎপাদনের গুণগত মান হ্রাস, অপশন বি কাঁচামালের অপ্রাপ্যতা, অপশন সি ব্রিটেনে রপ্তানির উপর উচ্চ শুল্ক হার, আর অপশন ডি কারিগরদের অনুপলব্ধতা মানে নন অ্যাভেলেবিলিটি অফ দ্য ক্রাফটসম্যান। ঠিক আছে, তাহলে আমরা দেখে নেব, তাহলে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশন সি ব্রিটেনে রপ্তানির উপর উচ্চ শুল্ক হার। ঠিক আছে, ব্রিটেনে রপ্তানির উপর উচ্চ শুল্ক হার, এটা হচ্ছে সঠিক উত্তর। এই কারণে কিন্তু বাংলার বস্ত্রশিল্পের পতন শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 16 নম্বর প্রশ্ন,
কোন ব্রিটিশ গভর্নরের অধীনে ভারতে প্রথম রেল লাইন স্থাপন করা হয়েছিল? অপশন এ লর্ড ডালহৌসি, অপশন বি লর্ড কার্জন, অপশন সি লর্ড ওয়েলেসলি আর অপশন ডি লর্ড লিটন। আমরা দেখলাম ভারতে প্রথম রেল লাইন বোম্বে এবং থানের মধ্যে হয়েছিল। কবে হয়েছিল? 1853 সালে হয়েছিল, সেটা আমরা দেখে নিলাম। এবার এই সময়ে গভর্নর জেনারেল কে ছিল? তাহলে 1853 সালে গভর্নর জেনারেল কে ছিলেন? 16 দাগের প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশন এ লর্ড ডালহৌসি। তিনি কিন্তু পিডাব্লিউডি বা পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট 1848 সালে চালু করেছিল। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 17 নম্বর প্রশ্ন। ব্রিটিশ শাসনামলে ভারতের অর্থনৈতিক নিষ্কাশন তত্ত্বের প্রবক্তা কে? অর্থনৈতিক নিষ্কাশন মানে হচ্ছে, ভারতের অর্থনৈতিক নিষ্কাশন মানে কি বলছে? বলা হচ্ছে দ্য ড্রেন থিওরি। ওকে, দ্য থিওরি অফ ইকোনমিক ড্রেন অফ ইন্ডিয়া। সো অপশন এ হচ্ছে দাদাভাই নৌরোজি, অপশন বি হচ্ছে এম এন রয়, অপশন সি হচ্ছে জয়প্রকাশ নারায়ণ এবং অপশন ডি হচ্ছে রাম মনোহর লোহিয়া। তাহলে 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ দাদাভাই নৌরোজি, যে কিনা দ্য থিওরি অফ ইকোনমিক ড্রেন অফ ইন্ডিয়া তিনি দিয়েছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 18 নম্বর প্রশ্ন। ইংরেজরা রায়তরি বন্দোবস্ত চালু করেছিল, কোথায় চালু করেছিল? অপশন এ বেঙ্গল প্রেসিডেন্সি, অপশন বি মাদ্রাজ প্রেসিডেন্সি, অপশন সি বোম্বে প্রেসিডেন্সি এবং অপশন ডি মাদ্রাজ এবং বোম্বে প্রেসিডেন্সি দুটো জায়গাতেই। তাহলে 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মাদ্রাজ এবং বোম্বে প্রেসিডেন্সি। এই দুটো জায়গাতেই কিন্তু রায়তরি বন্দোবস্ত চালু করেছিল। আর রায়তরি বন্দোবস্তে আমরা একটু আগে কি দেখলাম, যে রায়তরি বন্দোবস্ততে ব্রিটিশ সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি রাজস্ব আদায় করত। এটা হচ্ছে রায়তরি ব্যবস্থার বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 19 নম্বর প্রশ্ন। পভার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কে রচনা করেছেন? অপশন এ দাদাভাই নৌরোজি, অপশন বি রমেশচন্দ্র দত্ত, অপশন সি গোপালকৃষ্ণ গোখলে, অপশন ডি অমর্ত্য কুমার সেন। তাহলে 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ দাদাভাই নৌরোজি পভার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া তিনি রচনা করেছেন। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 20 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। বাংলা ও বিহারে স্থায়ী বন্দোবস্ত, যাকে আমরা পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্তও বলে থাকি, প্রবর্তনের কৃতিত্ব কাকে দেওয়া হয়? তাহলে দেখো স্থায়ী বন্দোবস্ত কে চালু করেছিল? অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড রিপন, অপশন ডি লর্ড ওয়েলেসলি। 20 থেকে সঠিক উত্তর কী হবে? আমরা একটু আগেই পড়েছিলাম যে চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছে। অপশন বি লর্ড কর্নওয়ালিস হচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট 21 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। মাদ্রাজে রায়তওয়ারি বন্দোবস্তের সাথে যুক্ত কে ছিলেন? তাহলে মাদ্রাজের রায়তওয়ারি বন্দোবস্তের সাথে কে যুক্ত ছিলেন? অপশন এ ম্যাকলাম, অপশন বি ম্যাটকাফ, অপশন সি মুনরো, অপশন ডি এলফিনস্টোন। নেক্সট 21 দাগের প্রশ্ন হচ্ছে মাদ্রাজের রায়তওয়ারি বন্দোবস্তের সাথে কে যুক্ত ছিলেন? অপশন এ ম্যালকম, অপশন বি ম্যাটকাফ, অপশন সি মুনরো, অপশন ডি এলফিনস্টোন। তো 21 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি মুনরো। তিনি কিনা মাদ্রাজের রায়তওয়ারি বন্দোবস্তের সাথে যুক্ত ছিলেন। ওকে, নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখে নেব আমরা। চিরস্থায়ী বন্দোবস্ত ছিল কার একটি বৈশিষ্ট্য? অপশন এ জমিদারি প্রথা, অপশন বি রায়তওয়ারি ব্যবস্থা, অপশন সি মহলরি ব্যবস্থা, অপশন ডি এর কোনোটিই নয়। 22 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ জমিদারি প্রথা। এর একটি বৈশিষ্ট্য ছিল চিরস্থায়ী বন্দোবস্ত। ঠিক আছে, নেক্সট 23 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। যে সাংবাদিক নীল আন্দোলনের জন্য সর্বান্তকরণে সমর্থন করেছিলেন তার নাম কি? অপশন এ শিশির কুমার ঘোষ, অপশন বি রবীন্দ্র ঘোষ, অপশন সি হরিশচন্দ্র মুখোপাধ্যায় এবং অপশন ডি বিপিন চন্দ্র পাল। 23 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তিনি কিন্তু একজন সাংবাদিক ছিলেন এবং তিনি নীল আন্দোলনের জন্য সর্বান্তকরণে সমর্থন করেছিলেন। নেক্সট 24 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। তালিকা 1-এর সাথে তালিকা 2 ম্যাচ করতে হবে এবং নিচে দেওয়া সঠিক উত্তর থেকে আমাকে সঠিক অপশন থেকে সঠিক উত্তর চুজ করতে হবে। এখানে কিছু তালিকা 1 এবং তালিকা 2-তে, তালিকা 2-তে দেখো কিছু ব্যবস্থার নাম দেওয়া আছে, জায়গিরদারি ব্যবস্থা, রায়তওয়ারি ব্যবস্থা, মহলরি ব্যবস্থা এবং জমিদারি ব্যবস্থা, এবং এদের বৈশিষ্ট্যগুলো আমাদের তালিকা 1-এ দেওয়া আছে। আমাদের কিন্তু ম্যাচ করে নিতে হবে। তাহলে কি হবে সঠিক উত্তর? দেখো
1 নম্বরে যেটা দেওয়া আছে বৈশিষ্ট্য বলছে বড় সামন্ত জমিদারদের জন্য বরাদ্দকৃত জমি। বড় সামন্ত জমিদার মানে কাদের কথা বলা হচ্ছে? বিগ ফিউডাল ল্যান্ডলর্ডস, ওকে, যারা বড় সামন্ত জমিদার ছিলেন তাদের জন্য যে জমি অ্যালট করা ছিল সেই ব্যবস্থাটাকে কী বলা হতো? তাহলে এর সাথে যাবে তোমার জায়গিরদারি ব্যবস্থা, ঠিক আছে। এই বড় সামন্ত জমিদারদের জন্য বরাদ্দকৃত জমি, এই বৈশিষ্ট্যটা হচ্ছে জায়গিরদারি ব্যবস্থার বৈশিষ্ট্য। বিতে বলা হচ্ছে রাজস্ব কৃষক বা খাজনা আদায়কারীদের জন্য বরাদ্দকৃত জমি, অর্থাৎ ল্যান্ড অ্যালোটেড টু রেভিনিউ ফার্মার্স অর রেন্ট কালেক্টার্স, ঠিক আছে। তো রাজস্ব কৃষক বা খাজনা আদায়কারীদের জন্য বরাদ্দকৃত জমি কিসের বৈশিষ্ট্য ছিল? তাহলে বিয়ের সঙ্গে যাবে হচ্ছে তোমার 4, অর্থাৎ জমিদারি ব্যবস্থা, ঠিক আছে। বিয়ের সঙ্গে কী গেল? 4, জমিদারি ব্যবস্থা। সিতে বলা হচ্ছে সাবলেট বন্ধকি হস্তান্তর। বন্ধকি হস্তান্তর মানে হচ্ছে মর্টেজ ট্রান্সফার, ঠিক আছে। মর্টেজ ট্রান্সফার মানে কোনো কিছু বন্ধক রাখা। তো সাবলেট বন্ধকি হস্তান্তর উপহার বা বিক্রির অধিকার সহ প্রতিটি কৃষকের জন্য বরাদ্দকৃত জমি। তাহলে অপশন সি এর সঙ্গে কোনটা যাবে? সেটা হচ্ছে 2, রায়তরি ব্যবস্থা, ঠিক আছে। নেক্সট ডিতে বলা হচ্ছে গ্রাম পর্যায়ে রাজস্ব বন্দোবস্ত। গ্রাম পর্যায়ে যেটা ছিল সেটা হচ্ছে 3 সঙ্গে যাবে মহলারি পদ্ধতি, ঠিক আছে। সো আমরা কী দেখতে পেলাম যে এর সঙ্গে যাচ্ছে 1, বি এর সঙ্গে যাচ্ছে 4, সি এর সঙ্গে যাচ্ছে তোমার 2 এবং ডি এর সঙ্গে যাচ্ছে তোমার 3। 1, 4, 2, 3 হচ্ছে সঠিক উত্তর। আমরা অপশানগুলো দেখে নেব। অপশান বি যদি দেখি 1, 4, 2, 3 হচ্ছে সঠিক উত্তর, ওকে। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 25 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। চিরস্থায়ী বন্দোবস্ত 1793 অধীনে জমিদারদের কৃষকদেরকে পাট্টা ইস্যু করার নিয়ম ছিল। মানে জমিদাররা কৃষকদের পাট্টা ইস্যু করবে, এটা একটা নিয়ম ছিল যা অনেক জমিদারই জারি করেনি। এর কারণ কি ছিল? তাহলে জমিদাররা অনেক কৃষককে পাট্টা দেয়নি, এর কারণ কি হতে পারে? অপশন এতে বলছে জমিদাররা কৃষকদের বিশ্বস্ত ছিল। অপশন বিতে বলছে জমিদারদের উপর কোনো সরকারি নজরদারি ছিল না। অপশন সিতে বলছে এটা ব্রিটিশ সরকারের দায়িত্ব ছিল। অপশন ডিতে বলছে চাষিরা পাট্টা পেতে আগ্রহী ছিল না। তাহলে 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ জমিদারদের উপর কোনো সরকারি নজরদারি ছিল না যে এরা সঠিকভাবে তাদের কাজ করছে কিনা, কৃষকদের তারা পাট্টা দিচ্ছে কিনা, এই সমস্ত নজরদারি সরকার করতো না। নেক্সট 26 দাগের প্রশ্ন দেখে নেব। ভারতে 1881 সালে ভারতীয়দের দ্বারা পরিচালিত সীমিত দায়বদ্ধতার প্রথম ব্যাংক কী ছিল? তাহলে অপশন এতে বলছে হিন্দুস্তান কমার্শিয়াল ব্যাংক। অপশন বিতে বলা হচ্ছে পাঞ্জাব এবং সিন্ধ ব্যাংক। অপশন সিতে বলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং অপশন ডিতে বলছে আউধ কমার্শিয়াল ব্যাংক, ওকে, আউধ কমার্শিয়াল ব্যাংক। সো তাহলে প্রথম সীমিত দায়বদ্ধতার প্রথম ব্যাংক কী ছিল? তাহলে 26 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, আউধ ব্যাংক। আউধ কমার্শিয়াল ব্যাংক হচ্ছে সঠিক উত্তর, ওকে। 26 অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 27 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের ইংরেজ ঔপনিবেশিক নিয়ন্ত্রণের সমালোচনা করার জন্য আর্ন ব্রিটিশ শব্দটি ব্যবহার করেছিলেন? আমরা একটু আগে দেখছিলাম পভার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইটি কে রচনা করেছিল? দাদাভাই নওরোজি। তাহলে আর্ন ব্রিটিশ শব্দটি কে ব্যবহার করেছিলেন? অপশন এ আনন্দমোহন বসু, অপশন বি বদরুদ্দিন তৈয়বজি, অপশন সি দাদাভাই নওরোজি এবং অপশন ডি ফিরোজ শাহ মেহতা। তাহলে 27 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি দাদাভাই নওরোজি, ওকে। নেক্সট 28 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। রায়তরি বন্দোবস্ত প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। 3টি বিবৃতি দেওয়া আছে, কোন বিবৃতিগুলি সঠিক সেটা আমাকে চুজ করতে হবে। 28 নম্বর প্রশ্নের বিবৃতিগুলি হলো কি? 1 নম্বর বিবৃতি, কৃষকরা সরাসরি সরকারকে খাজনা দিত। 2তে বলা হচ্ছে সরকার রায়তদের পাট্টা দিয়েছে। পাট্টা, এটা হবে পাট্টা, ওকে, পাট্টা দিয়েছে। নেক্সট 3 নম্বর হচ্ছে কর দেওয়ার আগে জমিগুলি জরিপ করা হয়েছিল এবং মূল্যায়ন করা হয়েছিল। অর্থাৎ কর দেওয়ার আগে জমিগুলো জরিপ মানে মাপা হয়েছিল এবং তা মূল্যায়ন করা হয়েছিল। তাহলে 28 দাগে রায়তরি ব্যবস্থা প্রসঙ্গে যে বিবৃতিগুলি দেওয়া আছে এর মধ্যে কোনটা সঠিক? আমরা রায়তরিতে দেখেছিলাম যে একটা বৈশিষ্ট্য পড়েছিলাম
যে কৃষকরা সরাসরি ব্রিটিশ সরকারকে তাদের রাজস্ব দিত, রাইট। সো 28 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ 1, 2, 3 তিনটেই কিন্তু ঠিক। কৃষকরা সরাসরি সরকারকে খাজনা দিত, এটাও ঠিক। সরকার রায়তদের মানে কৃষকদের পাট্টা দিত, এটাও ঠিক। আর 3 নম্বরে বলা হচ্ছে কর দেওয়ার আগে জমিগুলো জরিপ করা হয়েছিল এবং মূল্যায়ন করা হয়েছিল। এই তিনটেই কিন্তু সঠিক রায়তরি ব্যবস্থা প্রসঙ্গে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 29 দাগের প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন এবং কি বিবৃতি দেওয়া আছে। বলছে ভারতীয় জাতীয় আন্দোলনে দাদাভাই নৌরোজির সবচেয়ে কার্যকর অবদান ছিল। এর কারণ হিসেবে 3টে জিনিস বলা হয়েছে, পয়েন্ট বিবৃতি দেওয়া হয়েছে, সেটা আমাকে দেখে নিতে হবে। 1 নম্বর বিবৃতিতে বলছে ব্রিটিশদের দ্বারা ভারতের অর্থনৈতিক শোষণ উন্মোচন করে, অর্থাৎ ব্রিটিশরা যে ভারতকে অর্থনৈতিক শোষণ করেছিল সেটা তিনি উন্মোচন করেছিলেন, কে? দাদাভাই নৌরোজি। 2 নম্বরে বলা হচ্ছে প্রাচীন ভারতীয় গ্রন্থের ব্যাখ্যা এবং ভারতীয়দের আত্মবিশ্বাস পুনরুদ্ধার করা তিনিই করেছিলেন। 3 নম্বর বিবৃতিতে বলছে অন্য কিছুর আগে সমস্ত সামাজিক কুফল দূর করার প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। তাহলে 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে, দেখে নেব অপশানগুলো কী আছে। অপশানে বলা হচ্ছে শুধুমাত্র 1, অপশান বিতে বলা হচ্ছে শুধুমাত্র 2 এবং 3, অপশান সিতে বলা হচ্ছে শুধুমাত্র 1 এবং 3, অপশান ডিতে বলা হচ্ছে 1, 2 এবং 3 তিনটেই। তাহলে 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শুধুমাত্র 1, অর্থাৎ 1-এ কী বলা হয়েছিল, যে দাদাভাই নৌরোজি ইংরেজদের যে ইকোনমিক এক্সপ্লয়টেশন ছিল, যে অর্থনৈতিক শোষণ ছিল ভারতদের প্রতি, সেটা তিনি উন্মোচন করেছিলেন। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 29টাই প্রশ্ন আছে। তোমরা যদি লুসেন্ট অবজেক্টিভ জিকে বই দেখো তাহলে এই চ্যাপ্টারে মোট 29টাই প্রশ্ন আছে এবং সেই 29টা প্রশ্নের যে অ্যান্সার কী আছে সেটা আমি লাস্টে পিডিএফের সঙ্গে অ্যাড করে দিয়েছি। তোমরা যখন পিডিএফটা সংগ্রহ করবে তোমাদের রিভিশন করতে বা পড়তে কোনো রকম অসুবিধা হবে না। সো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।